গত 21শে নভেম্বর নবান্নের সভাগৃহ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের একাংশের বৈঠকে জানিয়েছিলেন যে রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা, পাথর, গরু, খাদান সবেই, বালি সবেতেই প্রচুর তোলাবাজি চলছে। এবং ডিজিকে তিনি বলেছিলেন যে কাকে ভয় পাচ্ছেন, কড়া অ্যাকশান নেওয়ার আদেশ দিয়েছিলেন। আজকে এই প্রসঙ্গে একটু আলোচনা করব। আমি উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গের কথা তো বলবোই, সাথে সাথে রাজ্যের কথাও বলবো। প্রশ্নটা এখানেই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সদিচ্ছা আছে, চেষ্টা করছেন, কিন্তু যেভাবে রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি ঢুকে গেছে তার কথা অনুযায়ী আমি বলছি, যেভাবে ঢুকে গেছে সেটা কি বাস্তবে সেটার থেকে সরে আসা রাজ্যবাসীর পক্ষে সম্ভব, বা তোলাবাজদের পক্ষে সম্ভব হবে? আজকের প্রশ্ন এটাই। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমি আপনাদেরকে প্রতিদিন ভাবনার খোরাক যোগাই। আমরা যদি আজকে না ভাবি, আগামী দিন কিন্তু এই যে নতুন প্রজন্ম যেটা, তাদের কিন্তু সঠিক রাস্তা আমরা দেখাতে পারবো না। তাই আসুন আমরা সবাই মিলে ভাবি এবং ভেবে এই সমাজটার একটু উন্নতির চেষ্টা করি, সমাজটাকে বদলানোর চেষ্টা করি। হয়তো আমার এই ভাবনার মাধ্যমে সমাজকে বদলানো যাবে না, কিন্তু চিন্তার খোরাকটা আপনাদের মধ্যে যদি আমি ঢোকাতে পারি, তাহলে হয়তো ধীরে ধীরে হলেও একদিন সমাজটা বদলাবে। আসছি বিস্তারিত বিবরণে। গত 21শে নভেম্বর নবান্নের সভাগৃহ রাজ্য প্রশাসনের যে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি কিন্তু এই দুর্নীতি নিয়ে অনেক বিষোদ্গার করেছেন এবং রাজ্য প্রশাসনের সাথে সাথে রাজ্য ডিজিকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে কাকে ভয় পাচ্ছেন, কড়া অ্যাকশান নিন। আমি তো কাউকে পরোয়া করি না, আমি তো কাউকে ভয় পাই না। এই যে কথাটা তিনি বলেছিলেন, এখানে কিন্তু বিদ্বজনেরা অন্যরকম মিনিং করছেন। যেমন তিনি কি বুঝে গেছেন যে কলকাতাতে টাকা যায়? যেমন নাম না করেই বলতে হবে, কারণ নাম তো নেওয়া যাবে না। পুলিশের একজন আধিকারিকের বক্তব্য যে অত্যন্ত দুঃখের সঙ্গেই তাকে কাজ করতে হয়। তিনি এই সব পক্ষে নয়, যদিও তাকে ওই বিষ গিলতে হয়। প্রতিদিনই রাত্রিবেলা গাড়ি করে করে গরু পাচার হয়। তিনি কাজও করেন, ধরেন, কিন্তু ধরে ওই পর্যন্তই, তারপরেই ফোন আসে, তাকে ছেড়ে দিতে হয় এবং সাথে মাল চলে যায়, মালও ছেড়ে দিতে হয়। একজন ঠিকাদার, কন্ট্রাক্টর, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে কাজ করেন, তার বক্তব্য পড়ছিলাম পেপারে। তার বক্তব্য যে একটা কাজ বার করতে 20-25% টাকা প্রথমেই তাকে দিয়ে দিতে হবে। এটাই নাকি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কাজ বেরোনোর একটা রুটিন। এবং তারপরে সব কিছু মিলিয়ে 1 কোটি টাকার একটা কাজে 50 লক্ষ টাকা আগেই তার পকেট থেকে চলে যায়। এবার তার লাভ রেখে সে যদি কাজ করে, ধরে নিচ্ছি যে সব জায়গাতেই কন্ট্রাক্টরদের একটা প্রফিট থাকে, কন্ট্রাক্টর প্রফিট 15%, তাহলে আরও 15 লক্ষ টাকা বাদ দিয়ে দিন, তাহলে 35 লক্ষ টাকায় কি কাজটা হবে? 1 কোটি টাকার কাজটাকে যদি 30 থেকে 35 লক্ষ টাকায় নিয়ে এসে কমপ্লিট করতে হয়, তাহলে কি কাজটা হবে? তাহলে তো কালভার্ট ভাঙবেই, ব্রিজ ভাঙবেই, রাস্তার ওই ব্রিজের চাদর উঠে যাবেই। এবং শুধু তাই নয়, এর পরেও এই যে টাকা পয়সা লেনদেনের পরেও নিস্তার হয় না তাদের। টাকা পয়সা তো প্রচুর পরিমাণে লেনদেন হচ্ছেই, শুধু রাজ্য সরকারের অফিসগুলিতে নয়, কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতেও সেম অবস্থা চলছে। টাকা লুটপাট করছে। এস্টিমেটকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এস্টিমেটকে বাড়িয়ে সেই এস্টিমেটকে পাস করিয়ে নিয়ে আসা হচ্ছে। সরকারের টাকা, জনগণের টাকা, এই ট্যাক্সের টাকা কতদিন এভাবে চলতে পারে? সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে বুঝতে পারছি, কিন্তু তিনি কি পারবেন? এই যে রাঘব বোয়াল যারা আজকে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত, এদেরকে কি আটকাতে পারবে? মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা করতে পারেন, তাহলে তিনি সত্যি
কিন্তু আমি একটা কথা আগেও বলেছি যে এখন কিন্তু আর এই বামফ্রন্টের যে অবস্থাটা ছিল, নিচের তলায় কোনো কন্ট্রোল ছিল না, এখন কিন্তু বর্তমানে টিএমসিরও সেই অবস্থা। টিএমসি কিন্তু কোনো কন্ট্রোল নেই, নিচের তলায় কোনো কন্ট্রোল নেই, যে যেরকম খুশি যা খুশি করছে সেইভাবেই চলছে, এবং প্রশাসন এইসবের ভাগিদার হয়ে যাচ্ছে, দুর্নীতির ভাগিদার হয়ে যাচ্ছে। কেউ ইচ্ছা করে হচ্ছে, কেউ স্বেচ্ছায় হচ্ছে, কেউ বাধ্য হয়ে হচ্ছে, কিন্তু তাদেরকে হতে হচ্ছে। জিজ্ঞেস করেছিলাম দু একজন ব্যক্তিবর্গকে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, তারা খুব উদাসীনভাবে উত্তর দিল, যদি প্রতিবাদ করি ট্রান্সফার হয়ে যাবে, এমন এমন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে যে ফ্যামিলিটাকে মেনটেন করা মুশকিল হয়ে যাবে। এবার এই ফ্যামিলির দোহাই দিয়ে তারাও সেইভাবে কাজ করতে পারছেন না। যে সত্যি তো, যদি আজকে আমি নর্থ বেঙ্গলের কোনো একটা মালদাতে পোস্টিং আছে, তাকে যদি সুন্দরবনের ওই গভীর জঙ্গলে ফেলে দেওয়া হয়, বা পাহাড়ের কোনো একটা জায়গাতে প্রত্যন্ত একটা থানাতে পোস্টিং দিয়ে দেওয়া হয়, তা সত্যিই তো তার পক্ষে কষ্টকর, তার পরিবার চালানো কষ্টকর, পরিবারকে নিয়ে তার থাকা কষ্টকর হয়ে যাবে। সুতরাং কেউ আর সেইভাবে রিস্ক নেয় না। তো এই যে মানুষের মধ্যে একটা মানে তথৈবচ ব্যাপার, চলো দুর্নীতিটা একটা মানুষের একটা জীবনের অঙ্গ হয়ে গেছে, মানে দুর্নীতি করতেই পারে, দুর্নীতি ছাড়া কিছু করা যাবে না। তো সেটা সর্বত্র ক্ষেত্রে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাই একই অবস্থা, প্রতিটা ডিপার্টমেন্টের এই চলছে ওভার এস্টিমেট, রাজ্য সরকারেরও তাই ওভার এস্টিমেট। আরে ওভার এস্টিমেট কেন হবে? কারণ এটাই গা শোয়া একটা ব্যাপার হয়ে গেছে, মনিটরিংয়ের কেউ নেই, যারা করছেন তারাও সেই চলে যাচ্ছে তাদের ওই রক্ষা করে, তারপরে ওই আরেকটা কী আছে সেইভাবে তাদের কাছে টাকা পৌঁছে যাচ্ছে, তারা সেইভাবে সেটাতেই আনন্দ পাচ্ছেন, এবং এটা একটা দুর্নীতির মানে তারাও দুর্নীতির ভাগিদার হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকে যে আমি দুর্নীতি কমাবো বা দুর্নীতি মুক্ত তো হবে বলে মনে হয় না, মুক্ত করার চেষ্টা করব, তাহলে হয়তো এখন শুরু করলে হয়তো 10-20% হতে পারে, কিন্তু সেইটা করার জন্য যে শক্তিটা দরকার, শুধু তো তাই না, প্রশাসনের সাহায্য দরকার। প্রশাসনকে একেবারে মানে ভয় ডরহীন হয়ে কাজ করতে হবে, প্রশাসনকে সেই ইয়েটা দিতে হবে যে প্রশাসন এবং পুলিশ তারা যেন ওই তাদেরকে ওই কথায় কথায় ধরে নিয়ে আসলাম, থানায় ফোন আসলো, তারপরেই বলে দেওয়া হচ্ছে যে ছেড়ে দেন, আমার দলের লোক, আমার দলের লোক, আমার দলের লোক। পুলিশ বাধ্য হচ্ছে, যদি কাউকে আটকেও রাখে, ডিটেন করে থানাতে, পরের দিন হয়তো তার মানে ছাড়ার পাওয়ার আগেই হয়তো সেই পুলিশ আধিকারিকটার পোস্টিং হয়ে গেল নামখানাতে, ক্যানিংয়ে। এই ভয়টা তো অবভিয়াসলি পুলিশদের মধ্যে আছে। পুলিশ শুধু না, আজকে প্রশাসনে যারা আছেন, ডিএম, এসডিও, ভিডিও, তারাও কিন্তু এসডিপিও, সবাই কিন্তু এই একটা ভীতিতে ভুগছেন। এই যে বললাম, কেউ স্বেচ্ছায় করছে, কেউ ইচ্ছায় করছে, আর আমি মনে করি বেশিরভাগই লোক বাধ্য হয়ে করছে। কারণ বাধ্য হয়ে না করলে তাদেরও তো মানে সন্তান সন্ততিরা আছে, আজকে যেটা আমি করে যাচ্ছি এটার তো ফল আমাকে ভুগতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, হয়তো তার মানবিক দিকটা হয়তো মনের দিক থেকে তিনি চাইছেন, কিন্তু আমার মনে হয় কন্ট্রোলের বাইরে চলে গেছেন। এই লোকাল লোয়ার গ্রেডের তাদের যে টিমটা আছে, দলটা আছে, রাজনীতির শাখাটা, এরা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এবং দুর্নীতিতে কিন্তু এরাই এখন পারদর্শী হয়ে উঠছে। যাই হোক, আমরা চাইব যে, আমি অনেকগুলি উদাহরণ দিলাম যে মানে কিভাবে দুর্নীতিগুলি হচ্ছে, কিভাবে আমরা সেই দুর্নীতির শিকার হয়ে যাচ্ছি। আমি যদি ওই রাস্তাটা খারাপ হয়, তার প্রতিবাদ করতে গেলে হয়তো আমি সেখানে একটা মানে কী বল ভিকটিম হয়ে যাবো, আমাকেই হয়তো দোষী সাব্যস্ত করে দেওয়া হবে, ভয় দেখানো হবে, নানা রকমভাবে আমার উপরে চাপ সৃষ্টি করা হবে। আমিও হয়তো সাধারণ পাবলিক, আমিও হয়তো সেই দোষারোপটা বা যে ওই প্রবলেমটার কথা আমি কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে বলতে পারছি না। হয়তো 2-4-10টা জায়গায় হচ্ছে ঠিকঠাক, কিন্তু বেশিরভাগটাই কিন্তু খবরে প্রকাশ যে এটা হচ্ছে না। আমি নিউজ পেপারে প্রতিদিনের খবর পড়ে তার জিসটা তৈরি করলাম, কয়েকদিন ধরে পড়লাম যে কোথায় কোথায় কীরকম দুর্নীতি বা কী ধরনের দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিটা কতটা
আমাদের জীবনের উপরে প্রভাব পড়ে এবং প্রভাব পড়ার ফলে আগামী দিনটা আমাদের কি হবে। তো ভয়ঙ্কর যেটা হলো যে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে কিন্তু সবথেকে বড় ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। তাছাড়াও দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলি আছে, ইনকাম ট্যাক্স বলুন, সেন্ট্রাল এক্সাইজ বলুন, জিএসটি বলুন, কাস্টম বলুন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বলুন, এরাও কিন্তু দুর্নীতিতে জড়িত। সেন্ট্রাল গভর্নমেন্টেরও উচিত এই অফিসগুলিতে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে এই যে না খাউঙ্গা না খানে দুঙ্গা রবটা তো তুলেছিলেন, কিন্তু তারপরে কি হলো, খানে দুঙ্গা মতলব এখন তো আরও বেড়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসগুলিতে তো এখন আরও অনেক বেড়ে গেছে। তো এই জায়গাগুলিকে ঠিক করতে হবে, দুটো সরকারকেই ঠিক করতে হবে। আজকে এই নয় যে আমি বলে খালাস, আমি বলে দিলাম দুর্নীতিমুক্ত হয়ে গেল রাজ্য, তা তো হতে পারে না। তো এর জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি সঠিক পদক্ষেপ নেন আমার মনে হয় তিনি সাকসেস পাবেন। কেননা তার কথা সবাই শোনেন, তাকে শ্রদ্ধা করেন, ভয়ও করেন। তো সেই জায়গাগুলিতে তিনি যদি সঠিকভাবে প্রশাসনকে ব্যবহার করতে পারে এই দুর্নীতি মুক্তের জন্য, তাহলে আমার মনে হয় বাংলাটা একদিন সঠিক জায়গায় আবার চলে যেতে পারে। আজকে কিন্তু বাংলা সঠিক জায়গায় নেই, বাংলার মধ্যে দুর্নীতির এক গভীর রোগ বাসা বেঁধে গেছে। এই রোগ একদম মানে ক্যান্সারের মতো আকার ধারণ করে ফেলেছে। দুর্নীতি না করলে যেন আমার ঘুম হবে না রাত্রে, খাওয়ার হজম হবে না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তো মানুষকে এই জায়গার থেকে ফিরিয়ে আনতে হবে, সরিয়ে আনতে হবে, মানুষের মনে একটা মানে এই দুর্নীতি মুক্ত রাজ্য যে হতে পারে সেটা দেখাতে হবে। সেই জায়গাগুলিকে ঠিক করা অত্যন্ত দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী এই 21শে নভেম্বরের যে বার্তাটা দিয়েছিলেন সেটাকে কার্যকর করলে হয়তো ভালো হবে। এবার আসি অন্য একটা প্রসঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় বুঝে গেছেন যে টাকা পয়সা কলকাতায় পৌঁছাচ্ছে, সেই জন্যই তিনি মানে জোরের সঙ্গেই এই কথাগুলি বলেছিলেন যে সব বন্ধ করে দিতে হবে, মানে এখন আপাতত বন্ধ থাকবে, মানে কোনো কিছুই আর করতে দেবেন না, বালি পাচার, গরু পাচার, এসবের উপরে কড়া নিয়ন্ত্রণ তিনি প্রশাসনকে বলেছেন। এবার তারপরেও কিন্তু তাদের আধিকারিক, পুলিশ আধিকারিক বলুন, প্রশাসনের আধিকারিকরা বলুন, তারা কিন্তু বলছে যে আমাদের কাছে নিয়ন্ত্রণ নেই, আমাদের কাছে ধরলেই ফোন চলে আসে, এই ধরনের জিনিসটা আমি যেগুলো বিশ্লেষণ করলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে সেকেন্ড ইন কমান্ড এবং সুপ্রিমো টিএমসি তাদের মধ্যে কিন্তু দূরত্বটা অনেকটা বেড়েছে। এখন দেখা যাক ভোটের আগে এই দূরত্বটা কতটা কমে। মানুষ উদ্গ্রীব হয়ে আছে এই দূরত্ব কমার গল্প শোনার জন্য, যে গল্পটা কমেছে। কিন্তু এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল, সেটা হচ্ছে যে রাজ্য থেকে কিন্তু আরেকটা ইলেকশন কমিশনের কাছে আরেকটা দলের দাবি জানানো কিন্তু হয়েছে, সিম্বলও চাওয়া হয়েছে। এবার জানি না সেটা কার দল, কিভাবে সেই দল তৈরি হবে, কারা কারা দল তৈরি করবে। এটা হতে পারে যে টিএমসি আগামী দিনে ভেঙে যেতে পারে, হতে পারে শুভেন্দু অধিকারী আলাদা হয়ে নতুন দল তৈরি করতে পারে, হতে পারে বিজেপির মধ্যে কোনো বিদ্রোহী বিজেপি, বা হতে পারে যে বামপন্থীরা তাদের সব চেঞ্জ করে, হতে পারে অধীর চৌধুরীর নেতৃত্বে কোনো নতুন, আমি কিন্তু ডিটেলসটা বলতে পারবো না। কিন্তু খবর এটাই যে একটা নতুন দলের আবেদন কিন্তু জমা পড়েছে পশ্চিমবঙ্গের কোনো একটা রাজনৈতিক সমীকরণ কিন্তু পাল্টাতে যাচ্ছে বলেই মনে হয়। এবার জানি না এই সমীকরণ আদৌ পাল্টাবে কিনা, এই সমীকরণের মধ্যে কারা কারা যুক্ত, কোন দল নেপথ্যে কাজ করছে, কারা কারা নেপথ্যে কাজ করছে, সবই আমরা জানতে পারবো। আমরাও অপেক্ষা করব যে যেটা হবে পশ্চিমবঙ্গবাসীর জন্য যেন ভালো হয়, পশ্চিমবঙ্গবাসী যেন এই প্রত্যেকটা জিনিসেরই সুফল পায়, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এই সুফল পাওয়াটা কিন্তু আমাদের কাছে সাধারণ লোক, আমরা খেটে খাই, আমাদের কাছে দুর্নীতিটা কিন্তু একেবারে যেটা বললাম ক্যান্সারের আকার ধারণ করে ফেলেছে। এইটা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এই জায়গাটা একটু ভালো করে দেখুন এবং দেখে এটার যাতে সুরাহা করা যায়। সাধারণ মানুষ টিএমসি বলতেই যে দুর্নীতি, টিএমসি বলতেই যে চোর, এই কথাগুলি বলে, এই কথাগুলি থেকে যেন মানুষ বিরত হয়, সেই ব্যাপারটা দেখুন, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটি দল আপনি
প্রেজেন্ট করতে পারেন আগামী 26-এর ইলেকশানে, সেদিকটায় নজর দিন। আজ এই পর্যন্তই। আমার অ্যানালিসিস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। আর সবশেষে বলি যে আলোচনা সমালোচনা যেটাই করি সেটা রাজ্যের ভালোর জন্য করি, সবার জন্য করি, কোনো দলমত নির্বিশেষে করি। আমি কোনো পার্টি কেন্দ্রিক আলোচনা করি না। আজকের বিষয় ছিল দুর্নীতি, রাজ্যের দুর্নীতি। আপনারা ভাবুন যে আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলির সাথে দুর্নীতিটাকে কিভাবে আমরা মুক্ত করতে পারবো, আমরা দুর্নীতিমুক্ত বাংলা কিভাবে পাবো, পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত কবে হবে, এটা আজকে আপনাদের ভাবনার খোরাক থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি। আজ এ পর্যন্তই। নমস্কার।